সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। শব্দেরা যখন কানে ছন্দের দোতনা না তুলে ছড়ায় একরাশ বিরক্তি, হয়ে ওঠে আতঙ্কের, তখনই কি তাকে বলে দূষণ? কান ঝালাপালা করা এই শব্দের উৎস কোথায়? কেন কারণ ছাড়াই আমরা উৎপাদন করি মাত্রাহীন শব্দ? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় শব্দ আতঙ্ক। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ নাক কান গলা সার্জন সমিতি, আছেন ব্যারিস্টার আব্দুল হালিম, আইনজীবী, সুপ্রিম কোর্ট। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আমার সহকর্মী রাশেদ বাপ্পি। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার মূল আসামি চালক হেলপার এখনও অধরা। গ্রেফতারে স্বজন এলাকাবাসীর 24 ঘন্টার আলটিমেটাম। আতঙ্ক কাটেনি চিকিৎসাধীন ছাত্রীর। আকাশে ডানা মেলল বিমানের নতুন -8 ধ্রুবতারা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামী মার্চে চট্টগ্রাম সিলেট ও চট্টগ্রাম যশোর রুটে নতুন ফ্লাইট চালু। ট্রায়াল না হওয়ায় 18 বছরের নিচে এবং অন্তঃসত্ত্বা নারীরা পাবেন না ভ্যাকসিন। নতুন করোনার সঙ্গে বাংলাদেশের রোগীর নমুনায় মিল পেলেন চট্টগ্রামের গবেষকরা। আদালতে আত্মসমর্পণের আধা ঘন্টার মধ্যে এমপি পাপুলের স্ত্রী ও মেয়ের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করবে দুদক। এবং বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক কমালো সরকার, 65 থেকে নামিয়ে করা হলো 25%, জানালেন খাদ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত হবে না কৃষক, দাবি কৃষিমন্ত্রী। দর্শক, শিরোনাম দেখছিলেন, আমরা বলছি আজকে আমাদের আলোচনার শিরোনাম শব্দ আতঙ্ক। শব্দ কেন আতঙ্ক? মাত্রাহীন শব্দ কিভাবে হয়, কেন করা হয়, জানার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। রাশেদ একটি রিপোর্ট বানিয়েছেন, আমরা রাশেদ বাপ্পির রিপোর্টটি দেখব, তারপর মূল আলোচনায় যাব। শব্দ বইয়ের ভাষায় এক ধরনের শক্তি। শব্দ ছাড়া চলবে কি পৃথিবী? অবশ্যই না। তবে বাস্তব জীবনে যা কখনো কখনো মহাবিরক্তির কারণ, ভয়াবহ যন্ত্রণার উপলক্ষ, চরম মানসিক সমস্যার সঙ্গে স্বাস্থ্য ঝুঁকির অন্যতম অনুষঙ্গ। ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে সিগন্যালে থামবে গাড়ি, কিন্তু স্বাভাবিক এই নিয়মটি যেন মানতে নারাজ কোনো চালক। সিগন্যালেই চলে হর্ন বাজানোর মহোৎসব, আবার সিগন্যাল ছেড়ে দিলেই তা বেড়ে যায় বহুগুণ। এলাকাভিত্তিক শব্দের সর্বনিম্ন মাত্রা 40 থেকে 50 ডেসিবল, কিন্তু ঢাকায় চলাচলকারী একজন মানুষকে কি পরিমাণ শব্দ গ্রহণ করতে হয়? এবার দেখে নেব যানবাহন ভিত্তিক শব্দের মাত্রা কি। কয়েক সেকেন্ডে ব্ল্যাঙ্ক হয়ে যায়, অনেক সময় এত জোরে হর্নগুলো দেয়। এটা যদি মিনিমাইজ করে যায়, যেমন এখন শুনতে দরকার নেই, কিন্তু এটা কিন্তু রানিং অবস্থায় আছে, কোনো দরকার নেই যে অযথা হর্নগুলো দেওয়ার। এখানে আপনি অনেকবার অযথা হর্ন দিচ্ছিলেন, কেন? অনেক জাম ছিল, এই কারণে যে প্লাস্টিকগুলা ভালো করে সাইড দেয় নাই, তো তার জন্য। যখন শব্দটা কানে আসে, ওটা কিন্তু সরাসরি ব্রেনে গিয়ে অ্যাটাক করে, যার কারণে মেজাজটা একটু খিটখিটে থাকলে স্বাভাবিক আপনার কাজের ক্ষেত্রতে ওইখানে কিন্তু প্রভাব পড়ে। মহল্লার ভিতরে ঢুকলে হয়তো হরেনটা একটু বেশি বাজানো পড়ে, আপনি রোডে আমি তেমন একটা হরেন বাজাই না। বাসায় গিয়ে অথবা ফ্যামিলির সাথে যখন কথা বলি, তখন সেটা লাউডলি কথা বলছি, কিন্তু সেটা আমার কাছে মনে হচ্ছে যে না, আমার এটা ঠিক আছে। ওর এখন সবকিছু ডেভেলপমেন্ট হওয়ার সময়, তো এখন যদি কন্টিনিউয়াসলি যদি এভাবে যদি এগুলো হর্নটা যদি প্রবলেম করে, তাহলে ওর আসলে ভবিষ্যৎটা কি হবে? আমি আসলে আমি কনসার্ন। অনেক হলো শব্দের অত্যাচার, এবার একটু প্রশান্তির খোঁজে সরকার ঘোষিত নীরব এলাকা সচিবালয়ের সামনের সড়কে আমরা। আইন বলছে নীরব এলাকার 100 মিটারের মধ্যে বাজানো যাবে না কোনো হর্ন।
কিন্তু বাস্তবতা বলছে কাজীর গরু কিতাবে আছে, গোয়াল শূন্য। আর এভাবেই দিন রাত 24 ঘন্টা নীরব এলাকা সচিবালয়ের সামনে বেজে চলছে হর্ন। অত্যন্ত ব্যস্ত ও স্পর্শকাতর এলাকা এই সচিবালয়ের চারপাশে প্রতিদিন হাজারো যানবাহনের যাতায়াত। 2019 সালের 17 ডিসেম্বর এলাকাটি নীরব ঘোষণা করে সরকার। শুরুতে হর্ন বাজানো বন্ধে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। কিন্তু বছর না ঘুরতেই থমকে যায় সবকিছু। আইন ভাঙার এই প্রতিযোগিতায় সাধারণের থেকে কোনো অংশে পিছিয়ে নেই সরকারি যানবাহন। সচিবালয়ের সামনে সড়কে তো হর্ন বাজানো নিষেধ, এটা তো নীরব এলাকা, আপনি তো বারবার হর্ন দিচ্ছিলেন। না, আমি দিই না, ওটা দিছে হুন্ডা। আমি জানি যে হরেন দেওয়ার বকা দেওয়ার সমান কথা। আপনি নিজে হর্ন দিলেন, আপনারা রেকর্ড না, আমার তো ওই বড় হরেন, ছোট হরেন না। নীরব এই এলাকাটির শব্দের গণ্ডি ছাড়িয়েছে বাণিজ্যিক এলাকার মাত্রাও। বিষয়টি আরো পরিষ্কার হতে এবার নিতে চাই যন্ত্রের সাহায্য। আপনারা লক্ষ্য করলেন মাত্রই এখানে 125 ডেসিবেলের বেশি শব্দের মানমাত্রা আমরা লক্ষ্য করেছি, এবং যেটি সৃষ্টি করেছে একটি সরকারি গাড়ি। সচিবালয়ের কোল ঘেঁষেই এখানে যখন ট্রাফিক সিগন্যাল ছেড়ে দেওয়া হয় তখন কে কার আগে যাবে তার একটি অসুস্থ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করি, যার ফলে এই যে অধিক মাত্রায় শব্দের তৈরি হচ্ছে এখানে। রাজধানী জুড়ে ক্রমবর্ধমান শব্দ যন্ত্রণার চিত্র কিছুটা হলেও উঠে এসেছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের জরিপে। গত 14 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত মোট 9 দিন সচিবালয়ের চারপাশের 12টি পয়েন্টের সমীক্ষা চালায় প্রতিষ্ঠানটি। এতে দেখা যায় গত বছরের তুলনায় চলতি বছর সচিবালয়ের চারপাশে 5 থেকে 6 ভাগ শব্দ দূষণ কম হলেও করোনা পরিস্থিতির কারণে এবছর গাড়ি চলাচলের সংখ্যা কমেছে অন্তত 15 ভাগ। এক্ষেত্রে সার্বিক বিবেচনায় শব্দ দূষণ কমেনি, বরং বেড়েছে আরও। নীরব এলাকার যে মানমাত্রা রয়েছে তার চেয়ে বেশি শব্দ দূষণ এখানে হয়ে থাকে, অর্থাৎ এটির নীরব এলাকা ঘোষণা করার পর নীরব এলাকা হিসাবে কোনো কার্যকর পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। শহরময় শুধু শব্দ আর শব্দ। তবে যানবাহনে তৈরি এত এত শব্দের সবই কি বৈধ নাকি অবৈধ শব্দ আছে? এসবের সন্ধানে এবার তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আমরা। সড়ক মহাসড়ক কাঁপানো ট্রাক লরির বিশ্রামখানা। দিনের বেলায় কাটে অপেক্ষার প্রহর গুণে কিংবা মেরামতের কর্মযজ্ঞে, আর রাত হলেই টনকে টন পণ্য নিয়ে পুরো দেশ দাপিয়ে বেড়ায় দ্রুতগতির এই যানবাহনগুলো। কিন্তু এত কিছুর মাঝে একটি মাত্র প্রশ্নের উত্তর খুঁজতে চাই আমরা। দেখতে চাই কি ধরনের হর্ন ব্যবহার করছে এই দৈত্যকায় বাহনগুলো। শুরুতেই নজর আটকায় সরকারি পরিবহন পুলের ট্রাকে। এই ট্রাকে আপনার অনেকটা আপনার বাঁশি হরেন ব্যবহার করে এবং আপনার হাইড্রোলিক হরেন ব্যবহার করে। এই যে এটা হাইড্রোলিক হরেন ব্যবহার করতে আছে এখানে। হ্যাঁ, সরকারি বিআরটিসি গাড়িতে এটা হাইড্রোলিক হরেন ব্যবহার করতে আছে। এবার ক্যামেরার চোখ ব্যক্তি মালিকানাধীন ট্রাক লরির দিকে। নিষিদ্ধ জেনেও অবাধে হচ্ছে হাইড্রোলিক হর্নের ব্যবহার। এক্ষেত্রে অনেকটা লুকোচুরের আশ্রয় নেন পরিবহন মালিক ও চালকেরা। যেমন এই ট্রাকটির সামনের অংশে ঝুলছে সাধারণ মানের একটি হর্ন, তবে একটু ভালো করে পর্যবেক্ষণ করলেই বেরিয়ে আসে থলের বিড়াল। ট্রাকটি মেরামতের জন্য খুলে রাখার কারণে অনেকটা লোকচক্ষুর অন্তরালে পাওয়া গেল সম্পূর্ণ নিষিদ্ধ এই হাইড্রোলিক হর্নটি। আচ্ছা ভাই, আপনার এই গাড়িতে হাইড্রোলিক হর্ন লাগানো কেন? হাইড্রোলিক দেখেছেন আপনি আছে কিনা? নামেন, আমি আপনাকে দেখাচ্ছি। আপনি একটু নামেন, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আপনি একটু নামেন, হাইড্রোলিক হর্ন আছে কিনা সেটা দেখেন। থাকলে আছে, সেটা থাকলে আছে তো অবশ্যই। সেটা তো আর আমি এখন আপনার এই বিষয়ে কিছু বলতে পারবো না, আমরা তো মিস্ত্রি। এটা হ্যাঁ, কিন্তু এটা আপনার এই হর্ন কিন্তু ভালো না, ঠিক আছে? সেই কারণে এটা নষ্ট, এটা থুয়ে দিছে। মানে এটাই সাউন্ড কম, এই জন্য আপনারা হাইড্রোলিক লাগান? হ্যাঁ হ্যাঁ। হরেন তো এই যে ব্যাটারি সিস্টেম হরেন এই যে লাগানো আছে। আর এটা ওটা মানে বাদ, ওটা নাই মনে হয়। এ তো গেল পণ্যবাহী যানবাহনের হাল। এবার যাত্রীবাহী বাসের অবস্থা দেখতে মহাখালী বাস স্ট্যান্ডে আমরা। ট্রাকের থেকে বাসের চিত্রটা আরো ভয়াবহ। সব থেকে আশ্চর্যের ব্যাপার, দূরপাল্লার বাসে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার এক প্রকার ওপেন সিক্রেট।
আপনার গাড়ি তো বাস স্ট্যান্ডে বসা, কিন্তু আপনি বারবার হর্ন দিচ্ছিলেন কেন? এই যে গাড়িটা সরার জন্য। আপনি হর্ন দিলে কি গাড়িটা সরে যাবে? সেই সুযোগ কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে সেই সুযোগ আছে? এটাও একটা বাস, ও বের হচ্ছে, আপনি বের হচ্ছেন। তাড়াতাড়ি বাইরে যাবো গা, টার্মিনাল থেকে জামজটের থেকে খাবো। আপনার গাড়িতে কয়টা হর্ন? দুইটা। আচ্ছা, আপনি কিভাবে দুটি হর্ন ব্যবহার করেন এটা আমাদেরকে দেখান। এটা কি হর্ন? এটা হাইড্রোলিক। আর টিটি হর্ন কি হবে? যদিও টেলিভিশন ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অনেকেই তাৎক্ষণিকভাবে খুলে ফেলার চেষ্টা করেন নিষিদ্ধ এই হর্ন। খুলতে যেটা সার্জেনে দেখলে হয়তো ঝামেলা করবো, মনে করবো আমরা হাইড্রোলিক বাজাই। সার্জেন কি এতদিন দেখে নাই? আমাদের ক্যামেরা দেখার পরে আপনি খুলে ফেলবেন? মানে এটা জিনিসটা তখন দেখতে খারাপ দেখা যায়, এটা তো লাইন কাটা অনেক আগে থেকে রাখছে, আপনারাও আসছেন দেখতেছেন। না, আসলে আমরা নিজেরা সব হাইড্রোলিক হর্নে খুলে ফেলছি, হয়তো ড্রাইভার সাহেবরা কোনো অজুহাতে বা ইয়েতে লাগাচ্ছে, তবে সবগুলি গাড়িতে না। হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ ঠিক আছে, কিন্তু গ্রামগঞ্জে গেলে হাইড্রোলিক হর্ন বাজাইলেও মানুষের কানে শুনে না, তারপরেও গাড়ি তুলে আইসা মরে যায়। বাস্তবতা বলছে কোথাও লুকোচুরি, আবার কোথাও ওপেন সিক্রেট। কিন্তু বন্ধ নেই নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার। যেখানে 3 বছর আগে 2017 সালে এক আদেশে হাইড্রোলিক হর্ন আমদানি ও বিক্রি বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। অন্যদিকে 2015-18 আমদানি নীতিমালায় বলা হয় 75 ডেসিবেলের বেশি ক্ষমতা সম্পন্ন হর্ন আমদানি করা যাবে না। এত কিছুর পরেও নিষিদ্ধ এই পণ্য বিক্রি করছে কারা? আপনার দোকানে কি কোনো হাইড্রোলিক হর্ন আছে? না, বর্তমানে হাইড্রোলিক হর্ন চলতেছে না। নিষিদ্ধ? নিষিদ্ধ, চলে না। একটু দেখি তো, একটু দেখি, একটু আমার সঙ্গে একটু আসেন। আচ্ছা, আপনি তো বললেন যে আপনার দোকানে হাইড্রোলিক হর্ন চলে না, নাই, তাহলে এটা কি? এটা কেন রাখছেন আপনার দোকানে? খারাপ। হ্যাঁ, এটা খারাপ, পুরান। পুরান? আচ্ছা, তাহলে এইটা, এগুলো 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 এখন চলতেছে না। কিন্তু টোটালি যদি গাড়ি কোম্পানির এটা বন্ধ করে দেয়, তাহলে জিনিসটা আমরাও পাইলাম না, আমাদের ড্রাইভারে ব্যবহার করবো, মার্কেটেই নাই যেটা। শব্দ দূষণকারী হাইড্রোলিক হর্ন নামক যন্ত্র দানব রোধে আছে কঠিন আইন, আছে মোটা অর্থদণ্ডের বিধানও। তবে মাঠের চিত্রে স্পষ্ট, হর্ন ব্যবহারে অধিকাংশ ক্ষেত্রে চলছে আইন অমান্যের মহোৎসব। এক্ষেত্রে প্রশ্ন ওঠা স্বাভাবিক, তদারকি প্রতিষ্ঠান কিংবা আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকাই বা কী? পুলিশের নাকের ডগায় দিনের পর দিন কিভাবে চলছে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন সহ যানবাহন, সেটি দেখতে এবার আমাদের অবস্থান বনানী সিগন্যাল। আমরা দেখলাম মহাখালী বাস স্ট্যান্ডে যেসব গাড়ি আছে অধিকাংশ গাড়ি হাইড্রোলিক হর্ন ব্যবহার করে। না, অধিকাংশ করে ঠিক না, যারা অগোচরে করে তাদের বিরুদ্ধে তো আমরা পদক্ষেপ নিচ্ছি, আবার সচেতন করেও সচেতনতা বৃদ্ধি করাচ্ছি তাদের মাঝে। আপনি কি আমাদেরকে কয়েকটা বাস থামিয়ে দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বাস দেখি তাহলে। আপনার গাড়িতে হর্ন কয়টা মোট? দুইটা। কি কি? ছোট্ট বড়টা, টিটি হরেন আর বড়টা। আর হাইড্রোলিক? হাইড্রোলিক। এই যে দেখলেন দুইটা হর্ন ব্যবহার করে। এই তো অগোচরে, এই যে কথাটা বললাম, অগোচরে ব্যবহার করে অনেক সময়, তার মধ্যে আমরা একটা পদক্ষেপও নেই, আবার সচেতনতাও তাদের মাঝে ব্যবস্থা নিচ্ছে, যে সচেতন যাতে হয় বিষয়টা নিয়ে। এই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবারের গন্তব্য মিরপুরের বিআরটিএ অফিস। যানবাহন সংক্রান্ত শত কাজের ফর্দ হাতে হাজারো মানুষের অপেক্ষা। এদের অনেকেই এসেছেন নিজের গাড়িটিকে সঙ্গে নিয়ে। উদ্দেশ্য গাড়ির ফিটনেস পরীক্ষা। সেখানেই তীক্ষ্ণ দৃষ্টি আমাদের। 3 থেকে 4 মিনিটের মধ্যেই সম্পন্ন হচ্ছে প্রতিটি গাড়ির ফিটনেস চেক। যদিও এই স্বল্প সময়ের মধ্যেই গাড়ির বডি, ইঞ্জিন, চেসিস, হেডলাইট সহ অন্তত 65টি বিষয় পরীক্ষার দাবি সংশ্লিষ্ট দায়িত্বশীল অফিসারের। অথচ দীর্ঘ এই সময়ে একবারও চোখে পড়েনি গাড়ির হর্ন চেক করার বিষয়টি। আপনাদের এখানে কি হর্ন নিয়ে কোনো চেক করা হয়? হ্যাঁ, হাইড্রোলিক হর্ন যদি থাকে তাহলে সেগুলো আমরা খুলে রেখে দিই। আচ্ছা, কোনো গাড়ির আমি হর্ন আপনার বাজিয়ে চেক করতে দেখলাম না। না, ওগুলা করে, অনেক জায়গাতেই করে। যেমন এই সমস্ত গাড়িগুলোতে কিন্তু হাইড্রোলিক হর্ন লাগায় না। হাইড্রোলিক হর্ন কোনগুলোতে লাগায়? বাস, ট্রাক, তারপরে বড় যে লরিগুলা, ওগুলোতে লাগায় হাইড্রোলিক। আপনারা এখানে পেলে শুধু খুলে রেখে দেন, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়? এর বিরুদ্ধে হচ্ছে ফিটনেস তো দেওয়া হয় না, তারা সে যতক্ষণ পর্যন্ত না এটা চেঞ্জ না করে, আমরা হচ্ছে বাসিটা খুলে রেখে দিই, যে বাসিটা দিয়ে করে। এখন যেটা হচ্ছে, এটা অনেকটা তামাশার মতন হচ্ছে। পয়সা দিচ্ছে, মিনিট খানিকের মধ্যে একটা গাড়ি ছেড়ে দিচ্ছে।
তার যে 41-42টা আইটেম দেখা উচিত, তার মধ্যে কিন্তু হাইড্রোলিক হর্নটাও আছে, কিন্তু দেখার তো সময় নেই। তাহলে সরকার যদি দিনের পর দিন এইভাবে চলে, এরপরে যত কিছুই রেগুলেশন নেওয়া হোক না কেন, সেটা বাস্তবায়ন হবে না যদি ইনস্টিটিউশনগুলিকে আমরা ক্যাপাসিটি বিল্ড আপ করি এবং তাদেরকে দায়বদ্ধ না করি। সড়ক মহাসড়ক ছেড়ে এবার ফিরতে চাই আবাসিক এলাকায়, তবে তার আগে একটু পেছনে না ফিরলেই নয়। দেখে নেব বছর 2 আগে রাজধানীর ওয়ারির একটি ঘটনা। একই ভবনের দুটি পরিবারের সদস্যদের এমন সংঘর্ষে জড়িয়ে পড়ার কারণ কিন্তু বড় কোনো স্বার্থ কিংবা সম্পদ আদায় নয়। এই মারামারির ঘটনা প্রতিবেশীর বিয়ে উপলক্ষে বাজানো উচ্চ শব্দের গান থেকে অপর প্রতিবেশীর মুক্তির প্রার্থনা, যা পরবর্তীতে রূপ নেয় সংঘর্ষে এবং শেষ পরিণতি একটি মর্মান্তিক মৃত্যু, একটি হত্যাকাণ্ড। লাল নীল বাহারি আলো আর আধুনিক বাদ্যযন্ত্রের ঝংকার, তারই তালে নেচে গেয়ে আনন্দ হাল আমলের ফ্যাশন। কোথাও চলে গভীর রাত অবধি ডিজে পার্টি। বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা যে কোনো আনন্দ উপলক্ষ দিনে দিনে রূপ নিচ্ছে শব্দ সন্ত্রাসে। অথচ নিজের কিংবা নিজ পরিবারের সামান্য আনন্দ নির্ঘুম রাতের কারণ হচ্ছে আশপাশের পরিবারগুলোর। ছাদে বসে লাউড স্পিকারে তাদের গান বাজনা এমনভাবে শুরু করে সন্ধ্যায় শুরু করে আর সকাল পর্যন্ত হয়ে যায়। কারণ এতে সমস্যা হয় কি, বাচ্চা থাকে ঘরের ভিতরে, পড়াশোনা করতে হয়, বয়স্ক লোক থাকে, পাড়ার প্রতিবেশী আছে, এ বিষয়ে কারো কোনো নজর নেই। আনন্দ উৎসবের খতিয়ান তুলে রেখে এবারের গন্তব্য রাজধানীর আবাসিক এলাকা লালমাটিয়া। চারিদিকে আবাসিক ভবন, ঠিক তার মাঝেই নির্মাণের মহাযজ্ঞ। এ যেন শব্দখনি, সকাল দুপুর কিংবা রাত সর্বত্রই শব্দের দাপট, শব্দেরই রাজত্ব। অথচ সিমেন্ট মিক্সচার, রড কাটা, ইট ভাঙা, পাইলিং সহ উচ্চ শব্দ সৃষ্টিকারী প্রতিটি কাজের ক্ষেত্রেই আছে পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, আছে এসব কাজ করার নির্ধারিত সময়সীমাও। কিন্তু এখানে বালাই নেই কোনো নিয়ম কিংবা আইনের, অথচ ভবনটি নির্মাণ করছে সরকারি প্রতিষ্ঠান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। আমাদের এখানে যে কাজগুলো হচ্ছে এটা সরকারি কাজ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তরফ থেকে এটা বাস্তবায়িত হচ্ছে এবং এটা যথাযথ নিয়ম মেনেই সকল নর্মস অনুযায়ী এটা করা হচ্ছে। কর্তৃপক্ষের প্রতিবেশী সুলভ এমন দাবির প্রেক্ষিতে কি বলছেন আশপাশের বাসিন্দারা, কেমন আছেন তারা, কিভাবেই কাটছে তাদের প্রাত্যহিক দিন? যুদ্ধ তো আমি দেখি নাই, কিন্তু যুদ্ধেও মনে হয় এরকম শব্দ হতো না। লেখাপড়া করার কোনো পরিবেশই নাই, যে স্বাভাবিক জীবনযাপন তারও পরিবেশ নাই। আর সারাদিন পরিশ্রম করে ধরেন সবাই তো ঘুমের প্রয়োজন, রাতে ঘুম তো একদম হারাম। অথচ এর প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তরে লিখিত আবেদন করেও কোনো সুফল পাননি সচেতন এই নারী অনুপমা হক। আমি এই দেশের অধিবাসী, তাই না, আমার তো এটা চাওয়ার থাকতেই পারে যে এই বিষয়ে কারা কাজ করছে। ওনাদের কাছে আমি একটা মেল করেছি, কিন্তু এখনো সেরকম কোনো সাড়া পাইনি। অনুপমা হক একটি সিম্বল, একটি উদাহরণ মাত্র। অসংখ্য অনুপমা হকের মতো মানুষকে আমরা নির্বিচারে, নির্বিরোধীভাবে এদেরকে হত্যা করার দিকে ঠেলে দিচ্ছি। এটা এক ধরনের অত্যাচারজনিত হত্যাকাণ্ড। মাত্রাতিরিক্ত শব্দ থেকে মানুষকে মুক্ত রাখতে আছে আইন, আছে বিধিমালা, রয়েছে এলাকা ভিত্তিক শব্দের মান মাত্রা। তবে বাস্তবতা বলছে বালাই নেই নীরব আবাসিক, মিশ্র, বাণিজ্যিক বা শিল্প এলাকার শব্দ মানের। তাহলে মুক্তির উপায় বা কি? অন এন এভারেজ 85 ডেসিবেলের কাছাকাছি জায়গাটিতে আমরা কাজ করতে পারি, কিন্তু এটি যখন তার চেয়ে বেশি হয়ে যায়, সেখানে কিন্তু আমাদের থাকবার বা কাজ করবার জায়গাটির মধ্যে কিন্তু এক ধরনের রেস্ট্রিকশন আছে, বিধিনিষেধ আছে। যিনি কারখানার মালিক, যিনি বাসের মালিক, তার এখানে একটি বড় ভূমিকা আছে, তাকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি যিনি কাজ করছেন তাকেও সচেতনভাবে, যেখানে ইয়ার মাফ ব্যবহার করা যায়, কানকে রক্ষা করবার জন্য যে প্রোটেক্টিভ ডিভাইসেস আছে যেগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা রেকমেন্ড করে, সেগুলো ব্যবহারে যথেষ্ট পরিমাণে উৎসাহ দিতে হবে এবং ব্যবহার করবার জন্য অনুপ্রাণিত করতে হবে। সরবঘাতক শব্দ নিয়ন্ত্রণে কি ভাবছে দায়িত্বশীল প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তর? ক্রমে বেড়ে চলা নাগরিকের সমস্যা সমাধানে তাদের পরিকল্পনাই বা কি? প্রশ্নের উত্তর খুঁজতে প্রতিষ্ঠানটির দুয়ারে সময় সংবাদ। 5 দিন ঘুরে অনুমতি মেলে ভেতরে প্রবেশের, তবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিও শব্দ দূষণ নিয়ে কথা বলতে নারাজ প্রতিষ্ঠান প্রধান। আমি কোনো কথা বলবো না, আমাদের মিটিং আছে, অত এই ব্যবস্থা তো হবে না।
না আমি কিন্তু গত 4 দিন ধরে যে রেদওয়ান সাহেব ওনাকে বলছেন নিয়ে আমাদের প্রজেক্ট ডিরেক্টর আছেন ওর সাথে কথা বলেন। তারপর আপনি না আমি কথা বলবো না। তবে নিজে কথা না বললেও দায়িত্ব দেন অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবিরকে, কিন্তু সেখানেও প্রত্যাখ্যান হতে হয় আমাদের। শব্দ দূষণ নিয়ে কথা বলতে হলে ডিজি ইজ দ্য রাইট ম্যান, হি ইজ দ্য রাইট পারসন। তো আপনি তো দেখলেন ডিজি আপনাকে রেফার করলেন। এটা হচ্ছে প্রজেক্ট নিয়ে, তো প্রজেক্ট তো আমরা শুরু করি না। কারণ আমি তো তাকে প্রজেক্টের কথা বলিনি, আমার কথা হচ্ছে শব্দ দূষণ একটা নাগরিক সমস্যা। এই সমস্যা নিয়ে যদি কোনো সাংবাদিক নিউজ করতে যায় সেক্ষেত্রে সেটা আমাদের ডাইরেক্টর আছে, নট পিডি। হুমায়ুন কবির সাহেব নামটা যদি আপনার হয়ে থাকে আপনাকে রেফার করেছেন। আমি শুনছি তো, আই ওয়াজ দেয়ার, অফিস প্রধান ডিজি। ওকে, আবার যাব অফিস প্রধান। এবার মহাপরিচালকের ব্যস্ত সময়ের অবসরে অন্তত একটি সাক্ষাৎকারের সময় জানতে চায় সময় সংবাদ, আর তাতেই চটে গিয়ে নিরাপত্তা বাহিনী ডেকে আনেন তিনি। স্যার অনলাইন মিটিং আছে, তারপর ইন্টারভিউটা কখন দেবে সেটুকু বললেই তো হয়। সেটা উনি ইন্টারভিউ এখন দিবে না, পরে নেক্সট টাইম আসেন। আসেন। তবে এখানেই শেষ নয়, হঠাৎ করেই ঘটনাস্থলে হাজির প্রতিষ্ঠানটির উপপরিচালক খালেদ হাসান। কিছু বুঝে না উঠতেই উদ্যত হন টেলিভিশন ক্যামেরা ভাঙতে। আপনি ক্যামেরা নামান, ভদ্রতা কোনো কিছু বাইরে কাজ করবেন না, আচরণ ঠিক রাখবেন। পরিবেশ দূষণের মতো অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানতে গিয়ে এভাবেই এক অদ্ভুত, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় সময় সংবাদকে। ব্যর্থই সাক্ষাৎকারের মতোই কি নিশ্চুপ বসে আছে পরিবেশ দূষণ রোধে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো? দেখছিলাম আমার সহকর্মী রাশেদ বাপ্পির তৈরি করা রিপোর্ট, অনেক বড় রিপোর্ট। স্যার, রিপোর্টে আপনার একটি মন্তব্য রয়েছে, আমি যেটি জানতে চাই এখানে বাপ্পি যে বিষয়টি দেখিয়েছেন আমাদের রিপোর্টে, যে শিল্প এলাকা আপনার শব্দের মানদণ্ড অনুযায়ী কতটুকু কত ডেসিবল শব্দ উৎপাদন করা যাবে সে অনুযায়ী দিনের বেলাতে সর্বোচ্চ শিল্প এলাকাতে 75 ডেসিবল এবং রাতের বেলাতে হচ্ছে 70 ডেসিবল এটি বলে দেওয়া হয়েছে, এবং এটি হচ্ছে সর্বোচ্চ শিল্প এলাকায় এ পরিমাণ শব্দ, এই ডেসিবল শব্দ উৎপাদন করাটা সেটি হচ্ছে সহনীয় বলা হচ্ছে। কিন্তু বাস্তবে রাস্তাঘাটে এমনকি নীরব এলাকা, যেটি ঘোষিত নীরব এলাকায় আমরা দেখলাম 125 ডেসিবল, যেখানে চিকিৎসা বিজ্ঞান বলছে যে 40 থেকে 50 ডেসিবল হচ্ছে আমাদের সহনীয় মাত্রা। তো এইরকম 125, কোথাও দেখলাম আমরা 97 ডেসিবল, এরকম একটি অবস্থা। তো কি কি স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে? ধন্যবাদ। আমরা এতক্ষণ যেটি দেখেছি এটি হচ্ছে ঢাকা শহর কেন্দ্রিক আসলে চিত্র। ঢাকা থেকে বাইরে চলে গেলে এই চিত্রটির বেশি বা কম হতে পারে। জি, কিন্তু স্বাস্থ্যের যে ঝুঁকি, মানুষের দেহের উপরে যে প্রতিক্রিয়া, সেটি কিন্তু সারা পৃথিবীতে একই রকম হবে। উচ্চ শব্দের কারণে কি হবে? আপনি কানে ক্রমাগত শুনতে শুনতে একসময় আপনার যে শ্রবণ ক্ষমতা আছে আপনি সেটি ক্রমাগত হারাতে থাকবেন, বধির হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই শব্দের কারণে রক্তচাপ স্বাভাবিকের মাত্রা ছাড়িয়ে উচ্চ রক্তচাপের রোগীতে আপনাকে পরিণত করে দিতে পারে। রাতের ঘুম কমে যেতে পারে, একেবারেই হারিয়ে যেতে পারে। তাহলে দিনের বেলা আপনার ঘুম ঘুম ভাব থাকবে, আপনি কাজের জায়গাতে যে কাজ করতে পারবেন না। মনঃসংযোগের যে বিষয়টি আছে, কোয়ালিটি অফ লাইফ, সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে। অন্যদিকে আমাদের শিশু কিশোররা যারা আছে, একেবারে নবজাতক থেকে শুরু করে যারা স্কুল কলেজে পড়ছে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা কিন্তু এই উচ্চ শব্দে ক্রমাগত এক্সপোজড হতে হতে তাদেরও কিন্তু শ্রবণ শক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে। আগামী দিনে যাদেরকে আমরা ভবিষ্যৎ বলছি, সেই মানুষগুলোকে কিন্তু পরোক্ষভাবে আমরা বিপদের দিকে ঠেলে দিচ্ছি। অন্যদিকে আপনার নীরব যে এলাকাগুলো আছে, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সচিবালয় এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থাপনাগুলো আছে, সেখানে যারা কাজ করছেন, কেউ শিক্ষা নিচ্ছেন, কেউ শিক্ষা দিচ্ছেন, কেউ সামগ্রিকভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করছেন। এমনকি হাসপাতাল তো বটেই। আপনি যদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে যান, আপনি যদি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের কাছে যান, আপনি যদি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে যান, আপনি এই শব্দের যেই দূষণের যে মাত্রাটি আছে, আপনি তার খুব বেশি তফাৎ দেখবেন না, এবং ক্ষেত্র বিশেষে সেটি সহনীয় মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে করণীয় আছে, দেখবার আছে, নজরদারি বাড়ানোর আছে, এবং অবশ্যই সেটিকে কিন্তু নজরদারি বাড়ালেই হবে না, সেটি দৃশ্যমান করতে হবে। কারণ আপনি হাসপাতালে যারা যান, অসুস্থ রোগীরা, তারা তো অসুস্থ বলেই সেখানে যান। তাদেরকে দেখাশোনা করবার জন্য যারা যান, তারাও কিন্তু এক ধরনের ভয় ভীতির মাঝখানে থাকেন। চিকিৎসক, নার্স এবং অন্যান্য সেবা কর্মীরা যারা কাজ করছেন,
বিশেষ করে বিশ্বজোড়া করোনা অতিমারির মাঝে আমরা এমনিতেই একটি ভয়ভীতির পরিবেশের মধ্যে আছি। সেখানে এই বোঝার উপরে শাকের আটি, এই শব্দ দূষণ কিন্তু আরও বেশি আমাদেরকে অসুস্থ করে তুলছে। এই জায়গাটিতে একজন চিকিৎসক হিসেবে, একজন নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে আমি বলবো যে আমাদেরকে কিন্তু নজর দেবার সময় এসে গেছে। জি, এই জায়গাটাতে নজর দিতেই হবে। নজর দেওয়ার সময় এসেছে। আমি জানবো মিস্টার আব্দুল হালিম, আমাদের চিকিৎসক, অধ্যাপক, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, যেটি বলছেন যে মানুষের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত করে মানুষের কি কি শারীরিক ক্ষতি হতে পারে মোটামুটি একটি বর্ণনা তিনি দিয়েছেন। তো এই যে মানুষকে ক্রমেই অসুস্থতার দিকে ঠেলে দেওয়া, মানুষের স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করা, এই শব্দ সন্ত্রাস, এটার জন্য আইন কি রয়েছে, সাজা কি রয়েছে? আচ্ছা দেখুন, ধন্যবাদ আপনাকে। আজকের যে প্রতিবেদনটা আমরা দেখলাম, এই প্রতিবেদনটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে আমাদের সামনে যে আমাদের দেশে আইন থাকা সত্ত্বেও সেই আইনের কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমাদের এইখানে শব্দদূষণ প্রতিরোধে মোটা দাগে বলা যায় 3 ধরনের আইন আছে। একটা হলো দণ্ডবিধিতে রয়েছে যে পাবলিক নুইসেন্স, গণ উৎপাত বন্ধের জন্য ব্যবস্থা রয়েছে, শাস্তির বিধান রয়েছে। আর একটা রয়েছে আপনার পরিবেশ সংক্রান্ত আইন এবং শব্দদূষণ বিধিমালা 2006, সেখানে শাস্তির বিধান আছে। আর একটা হলো সড়ক পরিবহন আইন। এই সড়ক পরিবহন আইনের 45 ধারা এবং 88 ধারা, এই 2018 সালে কিন্তু নতুন সড়ক পরিবহন আইন করা হয়। এই সড়ক পরিবহন আইনেই আপনার যে শাস্তির বিধান করা হয়েছে, সেখানে বলা হয়েছে কেউ যদি যে মাত্রা আইনে উল্লেখ করা হয়েছে ওই মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ যদি ব্যবহার করেন বা কোনো যন্ত্র ব্যবহার করেন যে যন্ত্রটা শব্দ উৎপাদন করতে পারে, বা কোনো যানবাহন, মোটরযান, নৌযান বা কোনো ভটবডি, নসিমন, করিমন, এগুলো স্পষ্টভাবে বলে দেওয়া আছে আইনটাতে। সেই ক্ষেত্রে সাজার পরিমাণ করা হয়েছে 3 মাসের কারাদণ্ড আর 10,000 টাকা জরিমানা, যেটা আগের আইনে ছিল মাত্র 100 টাকা জরিমানা। এই ক্ষেত্রে জরিমানার পরিমাণ 10,000, সাজা 3 মাস। আর পরিবেশ আইনে সাজার পরিমাণ করেছে 1 মাস কারাদণ্ড আর 10,000 টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। কিন্তু আমরা আজ পর্যন্ত দেখেছি 2006 সালে এই আইন হলেও আর 2018 সালে সড়ক পরিবহন আইন হওয়ার পরেও একটা ক্ষেত্র আমরা এর বাস্তবায়ন দেখেছি বলে মনে হচ্ছে না। তো আমাদের কথা হলো, এই আইনে যাদেরকে ক্ষমতা দেয়া হয়েছে তারা, আমি বলবো যে আইনটা প্রয়োগ করতেছেন না এবং জনসাধারণের মারাত্মক ক্ষতি করতেছেন। এই আইনটি প্রয়োগ করার জন্য আপনার কি মোবাইল কোর্টের মাধ্যমেই সাজা দেওয়া যেতে পারে, নাকি এটির জন্য আমাকে মামলা করতে হবে আদালতে যেয়ে? না, এই তো আপনার পরিবেশ আইনে তো স্পষ্ট ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে আপনার হলো পরিবেশ অধিদপ্তরকে, তারপরে পৌরসভাকে, তারপরে হলো সিটি কর্পোরেশনের মেয়র কার্যালয়কে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এলাকায় যে কর্তৃপক্ষগুলো আছে, প্রত্যেকটা কর্তৃপক্ষ কিন্তু আপনার হলো এই দণ্ডগুলো আরোপ করতে পারবে, জরিমানা আরোপ করতে পারবে। সুতরাং এখানে বড় দূর যাওয়ার অনেক দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সমস্যাটা হয়ে গেল যে এই আইনের বিধানগুলো এবং দণ্ডের বিষয়গুলো সম্পর্কে এখন পর্যন্ত ভালো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সেন্সিটাইজ করা হয়নি, জনগণকে জানানো হয়নি যে কর্তৃপক্ষ যারা কাজ করবে তারা এখন পর্যন্ত একেবারেই অন্ধকারে, অথবা তারা জেনেও আমি জানার ভান করতেছেন। এইটা হলো সবচেয়ে দুঃখের জায়গা এবং কষ্টের জায়গা। আমি আপনাদের সঙ্গে যুক্ত হব আবার। বাপ্পি, আপনার রিপোর্টে আপনি একজন চালক বলছিলেন যে ঢাকার বাইরে গ্রাম এলাকায় অনেক উচ্চমাত্রার হর্ন দিলেও মানুষজন নাকি শোনেন না, অনেকে এসে গাড়ির নিচে পড়েন, চালকের দাবি। আমি আপনার কাছে একটু জানতে চাই, আমাদের এই শহর এলাকা বলেন আর কিংবা গ্রাম এলাকায় বলেন, যে রাস্তাঘাটে যারা চলাফেরা করেন, এই ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মানুষজনের সচেতনতা কতটুকু? দোষটি কি শুধুমাত্র এক পক্ষেরই, চালকের কিংবা যারা হর্ন ব্যবহার করছেন, উচ্চমাত্রা শব্দ উৎপাদন করছেন তাদের, নাকি নাগরিকদেরও কিছুটা রয়েছে? হ্যাঁ, ধন্যবাদ রুমেল। দোষ একমাত্র শুধু চালকের নয়, যিনি হর্ন ব্যবহার করছেন তার নয়। সেটা আমরা যেমনটা দেখি যে পথচারী যেমন যত্রতত্র রাস্তা পারাপার হচ্ছেন, ঠিক তেমনি পথচারী কিন্তু রাস্তা পারাপার হওয়ার জন্য পর্যাপ্ত অবকাঠামোগত ব্যবস্থাপনাও কিন্তু পাচ্ছেন না। অর্থাৎ নবগড়বাসীর বা সাধারণ মানুষের যেমন এখানে সচেতনতার ঘাটতি রয়েছে, ঠিক তেমনি সুবিধারও কিন্তু ঘাটতি রয়েছে। একই সঙ্গে যে চালক, যিনি মহাসড়ক বা সড়ক দিয়ে যানবাহনটি চালিয়ে নিচ্ছেন, তিনিও কিন্তু সঠিক অবকাঠামোগত তার যে পরিবেশটি হওয়ার কথা সেটি কিন্তু পাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায়
যান্ত্রিক একটি বাহন আছে সেখানে কিন্তু অযান্ত্রিক বাহনও সেখানে ঢুকে পড়ছে, অর্থাৎ এই যে যান্ত্রিক বাহনের যে গতিসীমা সেটি কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই চালক বিরক্ত হয়ে নিজেও কিন্তু হর্ন দিচ্ছেন। আরেকটি বিষয় আমি উল্লেখ করব, যখন আপনি যে একটি চালকের কথা বললেন, একজন চালকের কথা, তিনি কিন্তু বলেছেন যে মহাসড়কে হাইড্রোলিক হর্ন দিলেও মানুষ দূরে সরে না। এখন আপনাকে হাইড্রোলিক হর্ন কেন দিতে হবে? আমি যেটা মনে করি, গতিবিধি বলতে যে কথা রয়েছে, আমি কোন মহাসড়কে কতটুকু গতিতে গাড়ি চালাবো সেটি কি বাংলাদেশে সেটি পর্যবেক্ষণ করা হয়? আমার তো মনে হয় না সেটি পর্যবেক্ষণ করা হয়। যদি পর্যবেক্ষণ করা হতো সেক্ষেত্রে কিন্তু এত দ্রুত গতিতে সে গাড়ি চালাতো না। আমরা দেখবো যে দূরপাল্লার বাস বা ট্রাক যেগুলো রয়েছে তারা কিন্তু শুধু হর্নে চেপে ধরে, তারা কিন্তু তার যে হর্ন সেটিকে চেপে ধরে শুধু গাড়ি চালিয়ে যাচ্ছেন। তিনি চাচ্ছেন যে তিনি হর্ন বাজাবেন, সবাই রাস্তা তার জন্য ছেড়ে দিবেন। এরকম প্রবণতাও কিন্তু রয়েছে। জি, ধন্যবাদ বাপ্পি, আপনাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবার যুক্ত হবো। স্যার, এর আগে আপনি যেটি বলছিলেন নজর দেওয়ার সময় এসেছে, আমাদের আইনজীবী আছেন মিস্টার আব্দুল হালিম, যে আইনের কথাগুলো বললেন, যে আইনগুলো রয়েছে এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতা বা তার পেশাগত কাছ থেকে অভিজ্ঞতা, যে প্রয়োগের ব্যাপারটিতে তার চোখে এখনো পর্যন্ত পড়েননি। তাহলে এই শব্দ দূষণ যে একটি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এবং এই জায়গাটাতে যে আমাদের আসলে গুরুত্ব সহকারে নজর দেওয়া উচিত, এই ভাবনাটা কি আমরা ভেবেছি মনে হয়? এটি নিয়ে সীমিত আকারে কিন্তু অনেকদিন ধরেই ভাবনা চিন্তা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু যে বিশ্ব শ্রবণ দিবস মার্চ মাসের প্রথম সপ্তাহে এটি কিন্তু উদযাপন করছে। তারই ধারাবাহিকতাতে বাংলাদেশে আমরা যারা এই সম্পর্কে কাজ করি, আমরা কিন্তু এটি করছি। আমরা জনসচেতনতা তৈরি করবার জন্য চেষ্টা করছি। কিন্তু আমাদের যে সাধ্য, আমাদের স্বাদ আর সাধ্যের মাঝে কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, আমরা তাদের সঙ্গে কাজ করছি, কথা বলছি, কিন্তু এটি কিন্তু একা আমাদের সমস্যা না, এটি কিন্তু প্রত্যেকটা মানুষের সমস্যা। এটি যদি আমরা একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করতে পারতাম, এটি যদি আমরা মাদ্রাসা মক্তব থেকে শুরু করতে পারতাম, উপাসনালয়গুলোতে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে অন্তত মাসে একবারও কথা বলা যেত, এবং এখানে কিন্তু আপনার মোটিভেশনের একটি মস্ত বড় জায়গা আছে। আইন কিন্তু আছে, আইনের বিধিবিধান কিন্তু স্পষ্ট করে বলে দেয়া আছে, সাজাটা কেমন হবে, দণ্ড কেমন হবে, সেটি কিন্তু খুব স্পষ্ট করে বলা আছে। কিন্তু যিনি প্রয়োগ করবেন তিনি জানছেন কিনা, প্রয়োগ করার পরবর্তী ধাপে কতটুকুন যেতে হবে সেটি তাকে বলা হয়েছে কিনা, সেটি করবার মতন তার জনশক্তি আছে কিনা, এইটিও কিন্তু আমাদেরকে বিবেচনা। আর আপনারা যে সচেতনতামূলক কাজ করছেন কিংবা সঙ্গে সঙ্গে এইগুলো নিয়ন্ত্রণের জন্য যারা স্টেক, তাদের সঙ্গে কোনো আপনারা মত বিনিময় কিংবা কাজ করার সুযোগ হয়েছে তাদের থেকে? আপনাদের আমরা যখন আমাদের কাজগুলো করি, আমরা কিন্তু সংশ্লিষ্ট অনেককেই আমন্ত্রণ জানাই, কিন্তু সেটি অবশ্যই খুব ছোট গণ্ডিতে, ছোট পরিসরে। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে ট্রাফিক কনস্টেবলটি রাস্তায় কাজ করছেন সকাল থেকে দুপুর বা বিকেল পর্যন্ত, যেই শব্দ দূষণের মাঝে তাকে কাজ করতে হয়, তিনি কিন্তু আপনার আমার মতন একজন মানুষ। সেই মানুষটাকে যখন 80 থেকে 110, 120 ডেসিবেলের একটি এলাকাতে সকালে 6টা 7টা থেকে দুপুর 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করতে হয়, এটি যখন মাসের পর মাস করতে হয়, এক ধরনের বৈকল্য দেখা দেয়। কিন্তু তার কান কিন্তু ক্রমাগত তার শুনবার ক্ষমতাটা হারাতে থাকে। একইভাবে শিল্প কারখানা বলেন, একইভাবে আমাদের অন্য জায়গাগুলো বলেন, একইভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। তাহলে সমাধানটা কোথায়? সমাধান কিন্তু একটি মানুষ, একটি গোষ্ঠী, একটি মন্ত্রণালয় বা একটি গ্রুপ করতে পারবে না। এটি সামষ্টিকভাবে সবাইকে একসঙ্গেই উদ্যোগের মাঝখানে আসতে হবে। আইনের জায়গায় আইন তৈরি হয়েছে, যিনি প্রয়োগ করার তিনি প্রয়োগ করবেন। কিন্তু যারা আমরা রাস্তায় হাঁটছি, যারা আমরা গাড়ি চালাচ্ছি অথবা অন্যভাবে আমরা এর আশপাশে থাকছি, আমাদেরও কিন্তু অংশগ্রহণ করবার একটি ব্যাপার আছে। কারণ এটি একার কারো দায়িত্ব কিন্তু না, এটি সবার। পরস্পরকে যদি আমরা সহায়তা না করি, আমরা যদি নিজের স্বার্থ এবং ভবিষ্যতের স্বার্থের কথা চিন্তা না করি, তাহলে কিন্তু এই পরিবেশের উন্নতি হবে না। বুঝতে পারছি। বেশ, আব্দুল হালিম, আইন অনেক রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, শুধু আজকে আমরা যেহেতু আপনার শব্দ দূষণ নিয়ে কথা বলছি, শব্দ দূষণ নয়, বিভিন্ন যে কোনো ব্যত্যয়ের ক্ষেত্রে কি বিধান সেটি বলা আছে, কিন্তু প্রয়োগটা হচ্ছে মূল বিষয়। এখানে আমাদের রিপোর্টে আপনি খেয়াল করেছেন হয়তো যে আপনার ইকবাল হাবিব, পরিবেশ আন্দোলন কর্মী, তিনি বলছিলেন যে তার ভাষায় নীরব হত্যাকাণ্ড, একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। তো এখন হচ্ছে আমি কি পরিমাণ দূষণ করলে কি পরিমাণ সাজা হবে, পরিবেশ আইন বলছেন, সড়ক পরিবহন আইন বলছেন, সব জায়গায় লেখা আছে। কিন্তু ক্রমে ক্রমে এই যে স্যার যেটি বলছিলেন যে একজন পুলিশ কনস্টেবল কিংবা বিভিন্ন পেশার মানুষজন যারা পেশার জন্য ক্রমাগত বাধ্য হয়ে এই শব্দ দূষণের শিকার হতে হচ্ছে নিরুপায় হয়ে, এরকম কেউ যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে আক্রান্ত হন কিংবা মৃত্যুবরণ করেন, তার জন্য কি আইন কোনো প্রতিকার দেওয়ার সুযোগ রয়েছে? আইনে প্রতিকার দেওয়ার অবশ্যই সুযোগ রয়েছে, কিন্তু সমস্যাটা হলো আপনার যে আমাদের ব্যাপ্তি, যেমন মনে করেন এই সংক্রান্ত যদি
এ পর্যন্ত হাইকোর্টে 3টা মামলা হয়েছে জনস্বার্থে, 4টা মামলা হয়েছে জনস্বার্থে। একটা হলো ব্লাস্ট মহিউদ্দিন ফারুক সাহেব, উনি যখন জীবিত থাকাকালীন সময় করেছিলেন, সেটা রায় হয়েছিল 2002 সালে। সেখানে অনেকগুলো গাইডলাইন দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল এটা চলমান আদেশ আকারে থাকবে। কিন্তু সমস্যাটা হলো যে আমরা ইভেন এই জনস্বার্থে মামলাগুলো করতে গিয়ে সব যে জায়গাটায় যে বাধাপ্রাপ্ত হই সেটা হলো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তার আদেশ দিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের এনফোর্সমেন্ট মেকানিজমটা নেই। এখানে যদি কন্টিনিউয়াস একটা এই কারণে বলেছি যে জনস্বার্থে যে মামলাগুলো সেগুলো বাস্তবায়ন করার, তদারকি করার জন্য একটা এই সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট একটা সেপারেট একটা জায়গা থাকতে হবে, যেখানে পিরিয়ডিক্যালি সমস্ত জনস্বার্থের মামলার রিপোর্টগুলা বাস্তবায়ন করতে হবে এবং প্রতিফলিত হচ্ছে কিনা সেগুলো নজরদারি। এই জায়গাটায় বড় ধরনের ঘাটতি রয়েছে, এই ঘাটতির জায়গাটায় সুপ্রিম কোর্টকে কাজ করতে হবে, এটাও একটা জায়গা। আচ্ছা, দ্বিতীয় যেটা আপনি বললেন যে জীবনের অধিকার যখন নষ্ট হয়ে যায় তখন হাইকোর্টে ভুক্তভোগী বা ইভেন কোনো নাগরিক প্রতিষ্ঠানের পক্ষেও কেউ লস অফ লাইফের কারণে মামলা দায়ের করতে পারে এবং সেখানে বড় ধরনের ক্ষতিপূরণ আদায় করতে পারে এবং নির্দেশ হাইকোর্ট প্রদান করতে পারে। আমি বলবো মাত্র 3 বছর আগে এলাহাবাদ হাইকোর্ট একটা রায় দিয়ে বলেছে যে freedom from noise pollution is fundamental rights of every citizen in the country. তাহলে শব্দ দূষণ থেকে রক্ষার যে অধিকার, এটা একটা মৌলিক অধিকার। যখনই কোর্ট এই ধরনের ডিসিশন দিয়ে দেয় যে শব্দ দূষণ থেকে বাঁচার অধিকার জীবনের অধিকারের সাথে কানেক্টেড এবং তার ফলে কোনো ব্যক্তি যদি বিকলাঙ্গ হয়, শ্রবণ শক্তি হারায় বা দৃষ্টিশক্তি হারায় অথবা রোগাক্রান্ত হয় অথবা তার রোগটা এক্সারবেটেড হয়, অতিরিক্ত এই শব্দ দূষণের কারণে কোনো ব্যক্তির মৃত্যুবরণও ঘটতে পারে, সেই ক্ষেত্রে অপরাধ একটা দিক আছে, আর একটা দিক আছে ক্ষতিপূরণের দিক। এই লস অফ লাইফের কারণে অথবা লাইফের মান চরমভাবে নিম্ন হওয়ার কারণে কিন্তু আপনার ক্ষতিপূরণ করতে পারে। আরেকটা বিষয় মিস্টার আব্দুল হালিম, আপনি যেটা বলছিলেন যে সুপ্রিম কোর্টের আপনার হচ্ছে এনফোর্সমেন্ট মেকানিজম নেই, আলাদা সেক্রেটারিয়েটের কথা বলছেন, কিন্তু এই জায়গাতে বলি সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠান যারা, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান যারা, কোর্ট কি চাইলে তাদেরকে ডাকতে পারেন না যে আপনারা কেন করছেন না বা কি করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এইখানে সীমাবদ্ধতার একটা জায়গা আছে, সেটা হলো মনে করুন আজকে হাইকোর্ট যে ডিরেকশন দিয়ে রায় দিয়ে কমপ্লিট করে চলে গেলেন, নর্মালি আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে এক্সিকিউটিভ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সকল কর্তৃপক্ষ হাইকোর্টকে সহায়তা করবে। তার মানে হলো হাইকোর্টের যত আদেশ নির্দেশ সেগুলো তারা প্রতিপালন করবে। এখন যে বেঞ্চ এই জাজমেন্টটা দিয়ে গেল, দেখা গেল 2 মাস পর বা 2 বছর পর ওই বেঞ্চটা থাকতেছে না, যার ফলে দেখা যাচ্ছে যে এইটা নিয়ে আবার কন্টেম্পটের মামলা করতে হবে, সে আর এক ঝক্কি ঝামেলার বিষয়। এখন যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি এই মামলাটা করেছিল উনি কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে আপনার হলো যে আদেশের মতোই থেকে যাচ্ছে, আইনের মতোই থেকে যাচ্ছে। হাইকোর্টের রায় বলুন, পার্লামেন্টের পাশকৃত আইন বলুন, কোনোটার ক্ষেত্রে আমরা যেন জেগে উঠতেছি না। তার মানে আমাদের চামড়া কি গন্ডারের চামড়া হয়ে যাচ্ছে, যে কর্তৃপক্ষগুলো কাজ করতেছে তাদেরকে কি আসলে আইনে হাত কান নাক পা বেঁধে ধরে তারপরে তাদেরকে আনতে হবে আইন মানার জন্য। এটাই হলো জায়গা যেখানে আমাদের হলো কাজ করতে হবে এবং বিশেষ করে সরকারকে আরো পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আরো সতর্ক হতে হবে। শেষের দিকে আছে, খুব অল্প কথা একটু বলবেন তো। দূষণ তো রয়েছে, তো তারপরেও যখন আমরা রাস্তায় বের হবো অতিরিক্ত শব্দ দূষণ রোধে কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার কি সুযোগ আছে বা কি করা যেতে পারে, পরামর্শ অল্প কথা? সেটি আপনি ইয়ার প্লাগ বা ইয়ার মাফ এটি ব্যবহার করতে পারেন, কিন্তু সেটি একেবারে পুরোপুরি সুরক্ষা দিবে তা কিন্তু নয়। আমাকে শব্দের যে উৎসগুলো আছে যেখান থেকে অপ্রয়োজনীয় উচ্চ শব্দ তৈরি হচ্ছে সেই উৎসগুলোকে সীমিত করতে হবে, ক্ষেত্রবিশেষে বন্ধ করে দিতে হবে অথবা বিকল্পের সন্ধান করতে হবে। তার আগ পর্যন্ত কিন্তু এই দূষণের কাছ থেকে রক্ষা পাওয়া খুব কঠিন। ধন্যবাদ। শেষ করতে চাই, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমার সহকর্মী রাশেদ বাপ্পি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য। সেই সঙ্গে মিস্টার আব্দুল হালিম এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজরুল ইসলাম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।